হ্যালো ডিয়ার মাই স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টার দ্য অ্যাস্ট্রোলজার্স ডে অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে মানে একজন অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে। এই অ্যাস্ট্রোলজার্স মানে হচ্ছে কি, অ্যাস্ট্রোলজার্স মানে হচ্ছে জ্যোতিষী, মানে একজন জ্যোতিষীর দিন, একজন জ্যোতিষীর দিন কিভাবে কাটে, কিভাবে সে জ্যোতিষীতে এলো, এই যে সমস্ত বিষয়গুলো আজকে আমরা কি এই গল্পটা, এই প্রোজটা সম্পর্কে আমরা পড়বো। ফার্স্ট আমরা জানবো এই অ্যাস্ট্রোলজার্স ডে লেখককে। অ্যাস্ট্রোলজার্স ডে লেখক হচ্ছে আর কে নারায়ণ। আর কে নারায়ণ। আমরা এই আর কে নারায়ণের একটা গল্প পড়ে এসেছি ক্লাস 10-এ, ফাদার্স হেল্প। ওই আর কে নারায়ণ মানে যে ফাদার্স হেল্প গল্পটা লিখেছে এই সেই লেখক, আর ওই কাব্যগ্রন্থ থেকে মানে আর ফাদার্স হেল্পের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই অ্যান অ্যাস্ট্রোলজিস্ট ডেও কিন্তু সেই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আগে আমরা জানবো আর কে নারায়ণের ফুল ফর্ম কি। আর কে নারায়ণ এর পুরো নামটা কি ছিল? রাশিপুরম রাশিপুরম কৃষ্ণা রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী। ফুল ফর্ম হচ্ছে রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী। এই আর কে নারায়ণ এর ফুল ডেট অফ বার্থ কত? তাহলে বর্ন, জন্মগ্রহণ করেছিল কত খ্রিস্টাব্দে? বর্ন জন্মগ্রহণ করেছিল 10th অক্টোবর। 10th অক্টোবর সালটা হচ্ছে তোমার 1906 সালে জন্মগ্রহণ করেছিল। কোথায় জন্মগ্রহণ করেছিল? ইন মাদ্রাজে জন্মগ্রহণ করেছিল। তাহলে জন্মগ্রহণ কোথায় করেছিল? জন্মগ্রহণ করেছিল মাদ্রাজে। কত খ্রিস্টাব্দে? 1906 খ্রিস্টাব্দে। কত তারিখ? 10th 10 তারিখ, অক্টোবরের 10 তারিখ 1906 খ্রিস্টাব্দে মাদ্রাজে জন্মগ্রহণ করেছিল। আচ্ছা, মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়েছিল? কোন তারিখে মৃত্যু হয়েছিল? তোমার 13th মে 2001, 2001 সালে মৃত্যুবরণ করেছিল। কোথায় মৃত্যুবরণ করেছিল? চেন্নাই। তাহলে এই আর কে নারায়ণ তিনি জন্মগত কিন্তু মাদ্রাজে মানে জন্মগ্রহণ করেছিল মাদ্রাজে, কিন্তু মৃত্যুবরণ করেছিল কোথায়? চেন্নাই। জন্মগ্রহণ করেছিল 1906 সালে, মৃত্যুবরণ করেছিল 2001 সালে। আচ্ছা, এই যে আর কে নারায়ণের গল্পটা, আর কে নারায়ণের প্রোজটা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? দ্য মালগুড়ি ডেজ। মালগুড়ি ডেজ থেকে নেওয়া হয়েছে। তার বিখ্যাত একটা কাব্যগ্রন্থ। আরো আছে যেমন তোমার স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, তারপর তোমার দ্য গাইড, দ্য গাইড, এইগুলো হচ্ছে তার বিখ্যাত কাব্যগ্রন্থ। এইখানে দ্য মালগুড়ি ডেজ, এই দ্য মালগুড়ি ডেজ যে কাব্যগ্রন্থটা আছে, এই মালগুড়ি ডেজ কাব্যগ্রন্থ থেকে কিন্তু কি অ্যাস্ট্রোলজার্স যেটা নেওয়া হয়েছে। আমরা জানবো মালগুড়ি ডেজ যে কাব্যগ্রন্থটা আছে এটার কিন্তু অনেকটা চ্যাপ্টার, অনেকটা পার্ট এই অ্যাস্ট্রোলজার্স ডে ফার্স্ট চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। মালগুড়ি ডেজ এর ফার্স্ট চ্যাপ্টার থেকে কি নেওয়া। মালগুড়ি ডেজ এর যে কাব্যগ্রন্থটা আছে তার ফার্স্ট চ্যাপ্টার থেকে কি এই অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে নেওয়া হয়েছে। আরেকটা আমরা এখান থেকে তথ্য জানবো, এই যে মালগুড়ি, এই মালগুড়িটা আসলে কি? মালগুড়ি ছিল একটা টাউনের নাম, যেটা ফিকশনাল টাউন। তাহলে মালগুড়ি ইজ আ ফিকশনাল, ফিকশনাল কথা অর্থ হচ্ছে কাল্পনিক। তাহলে মালগুড়ি ইজ আ ফিকশনাল টাউন, মালগুড়ি ইজ আ ফিকশনাল টাউন ইন সাউথ ইন্ডিয়ানের একটা কাল্পনিক শহর ছিল কি এই মালগুড়িটা। আচ্ছা, এই যে তার বিখ্যাত গ্রন্থগুলো ছিল কি কি? মালগুড়ি ডেজ, স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, দ্য গাইড। এইখানে তিনি দুটো অ্যাওয়ার্ড পেয়েছিলেন। একটা দ্য গাইড, এই গাইড কাব্যগ্রন্থের জন্য একটা অ্যাওয়ার্ড পেয়েছিলেন। সেই কাব্যগ্রন্থটা কি?
দ্য গাইড, এটা কাব্যগ্রন্থটা পেয়েছিল তোমার সাহিত্য একাডেমি। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিল কত খ্রিস্টাব্দে? 1958। দ্য গাইডের জন্য তিনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন সাহিত্য একাডেমি 1958। তিনি আরেকটা অ্যাওয়ার্ড পেয়েছিলেন, সেই অ্যাওয়ার্ডটা হচ্ছে পদ্মভূষণ। পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এই পদ্মভূষণ অ্যাওয়ার্ডটা কত খ্রিস্টাব্দে পেয়েছিল? এটা পেয়েছিল 1964, 1964 খ্রিস্টাব্দে তিনি কি এই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন। তাহলে অ্যাওয়ার্ড পেয়েছিলেন দ্য গাইডের জন্য একটা অ্যাওয়ার্ড পেয়েছিলেন সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 1958, আর পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি 1964। এইবার আমরা আরেকটা জিনিস জানবো যে তিনি কাকে ফলো করতেন, তিনি কার মতো করে লেখার চেষ্টা করতেন। তিনি উইলিয়াম ফকনার, এই উইলিয়াম ফকনারের মতো লেখার চেষ্টা করতেন, উইলিয়াম ফকনারকে ফলো করতেন। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এটা পাবলিশড কত খ্রিস্টাব্দে হয়েছিল? গল্পটা ক্লোজটা পাবলিশড হয়েছিল 1947, 1947 সালে এই অ্যান অ্যাস্ট্রোলজার্স ডেটা কি হয়েছিল? পাবলিশড হয়েছিল। আচ্ছা, এই অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে একটা তোমার যে জ্যোতিষী যে গল্পটা, এই জ্যোতিষীটা আসলে কিভাবে এলো? জ্যোতিষী একটা গ্রামে বাস করত, সে একটা গ্রামে বাস করতে মানে সেখান থেকে হঠাৎ করে পালিয়ে এসেছিল, একটা শহরে পালিয়ে এসেছিল। সে যখন শহরে পালিয়ে এসেছিল তখন সে কোনো পরিকল্পনা ছাড়াই সে শহরে এসেছিল, এবং সেখানে এসে তিনি ভাবেইনি যে তিনি কি হবেন। তখন সে মানে এই পেশাটাকে কি করেছিল, সে তার নিজের জীবনে পেশা হিসেবে বেছে নিয়েছিল। এবং সেখানে একটা টাউন হল নামে জায়গা ছিল, যেখানে তিনি একটা তেঁতুল গাছের তলায় বসে কি করতেন, সেই ব্যবসাটা করতেন। তিনি যখন সেই ব্যবসাটা করতে আসতেন সেইখানে, তখন কি করতেন, কপালে একটা সিঁদুর দিতেন, মানে ছাই দিতেন, এবং তার উপর একটা সিঁদুর দিতেন, যেন মানুষেরা কি হয়, তার প্রতি আকৃষ্ট হয়, মানুষেরা তাকে দেখে বেশি অ্যাট্রাক্ট হয়। এই জন্য তিনি কি করতেন, একটা ছাই দিতেন। তাহলে সিঁদুর এবং কি করতেন, কপালে ছাই দিতেন। আরো তিনি করতেন কি করতেন, তিনি একটা গেরুয়া রঙের পাগড়ি পরে আসতেন, যেন কি মানুষরা দেখে তাকে ভাবে যে হ্যাঁ, এটা একটা সত্যিকারের কি জ্যোতিষী, এটা কোনো ভণ্ড জ্যোতিষী নয়, এটা কোনো অধ্যয়ন করা বা এখানে এক্সপিরিয়েন্স কোনো কি জ্যোতিষী। সেইখানে যেখানে ব্যবসা করতো সেই জায়গাটা এতটাই জমজমট ছিল যে তার ব্যবসা খুব সুন্দর চলতো, আর সেখানটা অনেক জমজমট ছিল। একটা তেঁতুল গাছের তলায় যখন ব্যবসা করতো সেইখানে অনেক ব্যবসায়ী ছিল। কি কি ছিল? একজন ছিল ওষুধ বিক্রেতা, একজন মানে ম্যাজিশিয়ান ছিল, তারপরে একজন পুরোনো জিনিসপত্র মানে চুরি করে নিয়ে আসতো সেখানে বিক্রি করতো, তারপরে একজন তোমার কি করতো, সেই পুরোনো জামা কাপড় নিয়ে আসতো যে সেখানে বিক্রি করতো। এইরকম অনেক দোকানদার সেখানে থাকতো। আরেকজন সেখানে দোকানদার থাকতো, সেটা হচ্ছে চীনা বাদামওয়ালা। সেই চীনা বাদামওয়ালা কি করতো, তার যে দোকানটা, সেই দোকানে বিভিন্ন রকম নাম দিত চীনা বাদামের। প্রথম দিন বলতো কি যে বম্বে আইসক্রিম, সেকেন্ড দিন বলতো যে দিল্লি আমন্ড, থার্ড দিন বলতো কি রাজেশ ডেলিকাসি। এইভাবে লোকদেরকে আকর্ষণ করার জন্য তিনি কি করতেন, প্রত্যেক দিন তার বাদামের নামটা আলাদা আলাদা করে দিতেন, যেন মানুষজন আকৃষ্ট হয়। সেই সময় তার কাছে কি করে, অনেক মানুষজন এসে ভিড় করে, সেখানে এসে অনেক মানে বাদাম কিনে। এবার তার দোকানের পাশে একজন জ্যোতিষী আছে, সে যখন বাদামের দোকানে এসে ভিড় করে তখন সেই কাস্টমার গুলো জ্যোতিষীকে কি করে, ফলো করে, জ্যোতিষীকে দেখার চেষ্টা করে যে জ্যোতিষী কি করছে, কিভাবে বলছে, কি মানে মানুষজনের ভবিষ্যৎ কি বলতে চাইছে, এইগুলো সে দেখে, মানে মানুষজন দেখে। তারপর তার কাছে কি হয়, ভিড় হয়। সেই জ্যোতিষী যখন কাস্টমারকে দেখতেন তখন তিনি প্রত্যেকটা প্রশ্নের জন্য তিনি 3 পয়সা করে নিতেন, প্রত্যেকটা প্রশ্নের জন্য তিনি 3 পয়সা করে নিতেন। এইবার সেইখানে যেটা টাউন, এখানে মিউনিসিপ্যালিটির কোনো আলোর ব্যবস্থা ছিল না, প্রত্যেক দোকানদার নিজের আলো ব্যবহার করত। সেইখানে সবাই নিজস্ব আলো ছিল, শুধুমাত্র জ্যোতিষীর কোনো আলো ছিল না। একদিন সেই জ্যোতিষীরা কিসের আলো পেত, সেই যে বাদাম বিক্রেতার আলোটা ছিল তার আলোটাই কি সেই জ্যোতিষী পেত, সেখান থেকে সে ব্যবসা করত। আচ্ছা, হঠাৎ করে যখন ব্যাপারটা পুরো অনেক মানে হাইলাইট হয়ে গেল, এবং আলোটা যখন সেই জ্যোতিষীর কাছ থেকে মানে সেই বাদামওয়ালার কাছ থেকে আলোটা পেত এবং সেই আলো থেকে ব্যবসা করত, এরপরে তিনি কি করলেন, তার যে ব্যবসা সেই ব্যবসাটাকে তিনি আরো মানে বাড়িয়ে নিলেন। এবার এই অন্ধকারে ব্যবসা করতে করতে হঠাৎ করে একটা বিভ্রান্তির মনে পড়লো, মানে বিভ্রান্তিত হয়ে গেল।
যে হঠাৎ করে একজন বাদামওয়ালা এলো না, একটু কাটিস তো, মিডিলটুকু কাটিস একটু, হ্যাঁ? আচ্ছা, তিনি কিভাবে এই জায়গায় এলেন, তিনি কিভাবে এই জ্যোতিষীটা মানে এলেন, তিনি যখন গ্রাম থেকে উঠে এলেন, তখন তিনি যখন জ্যোতিষী রূপে নিলেন, সেই সময় কাস্টমার যখন আসতো, তখন তাদের কাছ থেকে প্রায় 10 মিনিট ধরে তাদের সমস্যা শুনতো। এইভাবে সমস্ত কাস্টমার প্রায় 10 মিনিট ধরে মানে সবাই বলতো 10 মিনিট ধরে। এবার একটা কমন জিনিস তিনি পেতেন, সেটা হচ্ছে কারো বিবাহ সমস্যা, কারো অর্থ সমস্যা, আর কারো রিলেট কোনো মানে আত্মীয় স্বজন এইরকম সমস্যা, প্রত্যেকটা ব্যক্তির এইরকম কিছু সমস্যা তিনি দেখতে পেতেন। তাই তিনি কি করতেন, তাই তিনি বলেছিলেন যে এই বিষয়গুলোর উপর তিনি মানে কি পড়াশোনা করেছিলেন, অধ্যয়ন করেছিলেন, যে এই বিষয়গুলো যদি আমি পড়ি তাহলে আমি কাস্টমারকে কি করতে পারবো, আমি সহজেই অ্যান্সার গুলো দিতে পারবো। এইবার এইভাবে তার চলতে চলতে হঠাৎ করে একদিন অন্ধকার হয়ে গেল। সেই সময় একটা লোক সেখান দিয়ে যাচ্ছিল। সেই লোকটাকে দেখে সে মানে বললো যে মানে বুঝতে পারলো যে অনেক টেনশনে আছে। একজন ব্যক্তিকে দেখে তো বুঝতে পারলে যে হ্যাঁ সে মানে টেনশনে আছে, কি ভালো আছে। সে ব্যক্তিটিকে দেখে বললো যে আপনার খুব টেনশন মনে হচ্ছে, আপনার দুশ্চিন্তার কারণ কি আমি আপনাকে বলে দিতে পারবো। অন্ধকারে কিন্তু দেখতে পাচ্ছে না কেউ কাউকে, হালকা বুঝতে পারা যাচ্ছে। সেই সময় সে বলল, সেই ব্যক্তিটি বলছে আমি এইরকম ভণ্ড জ্যোতিষীদেরকে কখনো কি বিশ্বাস করি না। সে বলছে যে আপনি আসুন, আপনার উত্তর যদি আমি সঠিক দিতে পারি তাহলে আপনি আমাকে পয়সা দিবেন, না নাকি পয়সা দেওয়ার দরকার নেই। বলছে আমি আমার মানে ভবিষ্যৎবাণী আমার করার দরকার নেই, আমি দিব না। আর যদি আমি পয়সা মানে তুমি অ্যান্সার দিতে পারো সঠিক, তাহলে তোমাকে আমি কি করবো, ডবল টাকা দেবো। সে বলেছে ঠিক আছে, আপনাকে যদি মানে আমি অ্যান্সার দিতে পারি তাহলে ডবল টাকা দেবেন, আর যদি অ্যান্সার না দিতে পারি তাহলে আমি আপনাকে টাকা দিয়ে দেবো। বেশ, এইভাবে যখন সে বললো ঠিক আছে বলো, তখন সে সেই ব্যক্তিটি কি করছিল, একটা বিড়ি খাওয়ার জন্য লাইট জ্বালিয়েছে। সেই সময় তার মুখটা দেখতে পেয়েছে কে, সেই জ্যোতিষীটা। যখন মুখটা দেখতে পেল জ্যোতিষী, তখন সেই জ্যোতিষীটা চিনতে পেরে গেল তাকে, যে কে, সেই সেই ব্যক্তি যার সঙ্গে তার পুরনো শত্রুতা ছিল, যার সঙ্গে তিনি যেই কারণে তিনি গ্রাম ছেড়ে এই শহরে চলে এসেছিলেন, সেই জন্য তিনি কি গ্রামটা ছেড়েছিলেন, এই ব্যক্তিদের জন্যই। কি দেখলো, যে যখন চেহারা দেখতে পেলো সেই ব্যক্তিটির, তখন কি বুঝতে পারলো যে এই ব্যক্তিটি হচ্ছে সেই যার নাম হচ্ছে গুরু নায়ক। তাকে বলছে আপনার নাম গুরু নায়ক, ঠিক বললাম? বলে হ্যাঁ। বলছে আপনি একদিন আপনার বন্ধুর সঙ্গে কোনো ঝামেলাই হয়েছিল, সেই ঝামেলাতে আপনাকে ছুরিবদ্ধ করে আপনাকে কি করেছিল, একটা ইদারায় ফেলে দিয়েছিল, গুহাতে ফেলে দিয়েছিল, ঠিক? বলছে হ্যাঁ একদম তো ঠিক। এবার তুমি বলো, তুমি যখন এত কিছু বলতে পারলা সঠিক, তাহলে তুমি আমাকে এইটুকু বলো যে এই ব্যক্তিটিকে আমি কোথায় পাবো, এই ব্যক্তিটিকে আমি কোথায় পেলে আমি তাকে মারবো এবং শান্তি পাবো। বলছে এই ব্যক্তিটি তো বেশ কিছুদিন আগে, কয়েক বছর আগে লরিতে চাপা পড়ে মারা গেছে। তখন সে বলছে যে বেশ, তাহলে মারাই গেছে, তাহলে বেশ ভালোই খবর, যখন মারা গিয়েছে তখন আমি কি শান্তি পেলাম ওর কথাটা শুনে। এবার জ্যোতিষী বলছে আপনি আর সামনের দিকে না গিয়ে আপনি আপনার পিছনের দিকে চলে যান, তাহলে আপনার ভাগ্যটা কি হবে, ভালো হবে। আপনি সামনের দিকে গিয়ে আপনার বিপদটাকে বাড়াবেন না, আপনার সামনে কোনো অনেক বিপদ আছে, আপনি সামনে যাবেন না, আপনি পিছনে চলে যান। সেই মুহূর্তে তাকে টাকাটা দিয়ে সে চলে গেল। জ্যোতিষী যখন বাড়ি গেল, তখন তার স্ত্রীকে টাকাটা দিয়ে বলছে যে এই টাকাটা দেখো তো কত আছে। তখন দেখলো সেই টাকাটা কি যতটা দিব বলেছিল তার থেকে কিন্তু অনেক কম। তখন সেই জ্যোতিষীটা অনেক রাগ করে তাকে গালিগালাজ করে, এবং তার স্ত্রী বলে যে গালিগালাজ করার দরকার নেই, আমার ছেলেগুলো অনেকদিন থেকে খায়নি ভালো মন্দ, আজকে আমরা ভালো মন্দ কিছু খাবার নিয়েছি, তাদেরকে কি করবো, খাওয়াবো। সেই মুহূর্তে তার স্ত্রী বললো যে এখন এই মুহূর্তে এইসব কথা মানে কথাবার্তা বলা বা আলোচনা করার সময় নেই, এখন তুমি রেস্ট করো, খাওয়া দাওয়া করে রেস্ট করো, দিয়ে ঘুমিয়ে পড়ো। সেই মুহূর্তে তার স্ত্রীকে এসে বলছে তুমি জানো আজকে যে ব্যক্তিদের সঙ্গে দেখা হয়েছিল, এই যে ব্যক্তিটা, এই ব্যক্তিটা কে, কিসের জন্য এই মানে আমি এই গ্রামে এই শহরে এসেছি। তখন সে বলছে যে এই সেই ব্যক্তি যাকে আমি কি গ্রামে ছুরিবদ্ধ করেছিলাম, যাকে আমি খুন করার চেষ্টা করেছিলাম, এটা সেই ব্যক্তিটা। তখন তার স্ত্রী বলছে কি কারণে খুন করেছিলে? তখন সে বলছে যে আমরা আগে কি করতাম, মদ খেতাম, জুয়া খেলতাম, তাস খেলতাম, এই নিয়ে একদিন আমাদের হঠাৎ করে কি হয়েছিল, ঝগড়া হয়েছিল, তাই তাকে আমি কি করেছিলাম, মারার চেষ্টা করেছিলাম। এইখান থেকে গল্পটা শেষ। এরপরে তোমাদেরকে আমি কি লাইন বাই লাইন এক্সপ্লেন করে বুঝিয়ে দেবো।